সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি হাসিফ হাসান। দর্শক, সপ্তাহের প্রথম দিন আজ পুঁজিবাজারের স্বাভাবিক নিয়মই দরপতন হচ্ছে, যেটি গত কয়েক মাস ধরে আমরা দেখছি যে রোববার বাজার শুরু হলে দরপতন দিয়ে বাজার শুরু হয় এবং বেশিরভাগ ফান্ডামেন্টাল স্ট্রং যেসব কোম্পানিগুলো সেগুলোর দাম বেশি কমে, লেনদেনও কমে গেছে। আজকে এই পর্যায়ে আমরা আলোচনা করব এই বাজারের যে এই পর্যায়ে আসলো, এই যে অবস্থা দাঁড়ালো, এই অবস্থাটা কেন, প্রতিনিয়তই কেন দরপতন হচ্ছে। বাজারের যারা আছেন তারা সবাই চাচ্ছেন বাজার ভালো হোক, সবাই একসাথে কাজ করছেন। বিএসইসি অনেক আইনকানুন পরিবর্তন করেছেন, নতুন নতুন নিয়ম নীতির মধ্যে বাজারকে নিয়ে আসার চেষ্টা করেছেন। সংশ্লিষ্ট সবাই বলছেন এই বাজার ভালো হবে। ব্যাংকিং খাতের যে অস্থিরতা, সে কারণে পুঁজিবাজারে এখন ফান্ড আসার কথা, সেটিও আসছে না। মানুষের হাতে টাকা থাকার পরও সেটি পুঁজিবাজারে কেন আসছে না? আর বাজারের সবচেয়ে বড় যে সমস্যাটি রয়েছে নেগেটিভ ইকুইটি, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মিজানুর রহমান, পুঁজিবাজার বিশ্লেষক, আছেন মাহবুব এইস মজুমদার, সিইও এএফসি ক্যাপিটাল লিমিটেড। আপনাদেরকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। স্যার, বাজারের যে অবস্থা, আপনি তো অনেক দিন ধরে এই বাজারে আছেন, বাজারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আর্থিক খাতে বিশ্লেষণ করেন, পুঁজিবাজার নিয়ে বিভিন্ন বিশ্লেষণ করে থাকেন, যে গত কয়েক দিন ধরে আপনি যে অবস্থা দেখছেন যে প্রত্যেক সপ্তাহে বাজার শুরু হয় নেগেটিভ একটা ট্রেন্ড দিয়ে এবং সেটি অব্যাহত থাকে। কিছু শেয়ারের দাম বাড়ে, যেটি স্বাভাবিক, যে কয়েকটি লো পেইড আপের শেয়ারের দাম বাড়তে দেখা যায়, আর বেশিরভাগ শেয়ারের দাম কমে এবং প্রতিনিয়তই এটি কমছে। এই অবস্থাটা কত দিন অব্যাহত থাকবে? এই অবস্থায় বিনিয়োগকারীরা আর কত ধৈর্য ধরবেন? বিনিয়োগকারীরা কিন্তু গত 5-6 বছর ধরে একই কথা শুনে আসছেন। আপনারা যারা কথা বলেন, বাজার সংশ্লিষ্ট যারা আছেন কিংবা সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, তারা বলেন এই বাজার স্থিতিশীল। আসলে কতটুকু স্থিতিশীল? প্রতিনিয়ত শেয়ারের দাম কমে যাওয়াটা কি স্থিতিশীল নাকি? ধন্যবাদ আপনাকে। আমরা গত 20 বছর যদি আমরা একটা টাইম ফ্রেম যদি দেখি, আমরা দেখব যে ব্যাংকের ডিপোজিট রেট কিন্তু এখন সর্বনিম্ন পর্যায়ে আছে এবং কোনো ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্টারেস্ট রেট এবং ডিপোজিট রেট এবং সেভিংস রেট কিন্তু একই রকম। এখন প্রশ্ন হচ্ছে যে এই টাকাগুলো কেন ব্যাংকে আছে? এই টাকাগুলো তো স্টক মার্কেটে আসার কথা ছিল। এখন খুব ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার নাই, সহজ হিসাব হচ্ছে মার্কেটে জনগণের আস্থার অভাব অনেক বেশি। আমি জানি যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বাজারকে সঠিকভাবে চালানোর জন্য তারা অনেকগুলো নীতি নির্ধারণের বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তারা অনেক আইন কানুন তারা পাশ করেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে মার্কেটকে চাঙ্গা করার জন্য কিন্তু আমরা কিন্তু দেখছি যে এগুলো তেমন কাজে আসছে না। তার অন্যতম কারণ হচ্ছে মার্কেটে জনগণের আস্থার ভীষণ ঘাটতি আছে। একটু যদি আমরা ব্যাকের দিকে যাই তাহলে আমরা দেখব যে মার্কেটে অনেকগুলো আইপিও এসেছে প্রিমিয়ামে এবং কিছু কিছু আইপিও এসেছে আপনি দেখবেন যার প্রিমিয়াম 15 টাকা পর্যন্ত, 20 টাকা পর্যন্ত, এবং যেদিন ট্রেড হয়েছে ঠিক কয়েকদিনের মধ্যেই আপনি দেখবেন তার মার্কেট ভ্যালু কিন্তু অনেক পড়ে গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এসিসির দায়িত্ব ছিল যে কোম্পানির ফান্ডামেন্টালসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে দেখা, বিশেষ করে যখন প্রিমিয়ামে একটা শেয়ার ইস্যু করবে তখন কিন্তু এসিসি এবং ইস্যু ম্যানেজারের খুবই কেয়ারফুল হওয়া উচিত ছিল। এখন তথ্য যেটা দেওয়া আছে সেটা সঠিক, সবাই দাবি করছে, আমাকে বললো সঠিক, কিন্তু মার্কেট রিফ্লেকশনটা কিন্তু ভিন্ন। তার মানে হচ্ছে এখানে একটা ব্যাপক গরমিল আছে এবং সাম্প্রতিককালে যে বিষয়টি দেখা যাচ্ছে যে আমাদের যে এক্সপোজারের বিষয়টি, যে টোটাল ইকুইটি 25%, যেটা বাই জুলাই 2016 তাদেরকে অ্যাডজাস্ট করতে হবে ফাইন্যান্সিয়াল এবং যে সমস্ত ব্রোকারেজ হাউসগুলো আছে। আমরা দেখেছি এটা নিয়ে অনেক খেলাধুলা হয়েছে। বাস্তবতা হচ্ছে এটা কিন্তু অনেক আগেই করার কথা ছিল এবং এটা একটা এমন একটা বিষয়, এমনিই দেখেন মার্কেটে এখন একটা ডাউন টার্ন কিন্তু আছে, এর মধ্যেই প্রতিনিয়ত আইপিওগুলো আসছে। ইকোনমিক্সের একটা সহজ হিসাব, ডিম্যান্ড যখন কম আবার একই সাথে সাপ্লাই যদি বেশি হয় তার মানে হচ্ছে কাটা খায় নুনের ছিটা দেওয়ার মতো। আজকে আইপিওগুলো যে আসছে, কোন আইপিওগুলো আসছে আপনি একটু গভীরে দেখেন,
আমরা যদি ভালো ভালো একটু, কোম্পানিগুলো আপনি কিন্তু যদি আসছে একটু না। অ্যাড করি স্যার, 2010-এ বাজারের যে লিস্টেড কোম্পানিগুলোর পেইড আপ ছিল অ্যারাউন্ড 23,000 কোটি টাকার মতো, এখন সেটি প্রায় 70,000 কোটি টাকার মতো। তার মানে 3 গুণ সরবরাহ বেড়েছে 2010-এর তুলনায়। জি, তো সেটা বলছিলাম যে যেহেতু মার্কেটের অবস্থাটা একটু খারাপ, আইপিওগুলো কিন্তু খুব বুঝে শুনে তার পারমিশনটা দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু মার্কেটে আপনি কি করছেন, আইপিও দিচ্ছেন একের পর এক, এবং এগুলো আসলে আইপিওতে আসার মতো অবস্থা কিনা সেটা আমি বলতে পারবো না। কিন্তু বাস্তবতা বুঝি এই যে ভালো কোম্পানিগুলো কিন্তু আইপিওতে আসছে না। বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো অত ভালো না সেই কোম্পানিগুলো একের পর এক দেওয়া হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে, একটা বড় পরিমাণ টাকা সেখানে ব্লকড হচ্ছে, একই সাথে শেয়ারের সাপ্লাইটা মার্কেটে বেড়ে যাচ্ছে, সেটা তো একটা দিক আছে। আবার যদি আপনি দেখেন, ইতিপূর্বে আমরা দেখেছি বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটা এসেছে যে না আমরা এটা করতে চাই, আমরা এটা করব, এবং ইতিপূর্বে যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন তারও একটা আমরা পজিটিভ রোল প্লে করার ক্ষেত্রে দেখেছি যে উনি বলছেন যে এটা আমরা করার চেষ্টা করব, দেখি কিভাবে কি করা যায়। এবং বাংলাদেশের ইতিহাসে আমি মনে করি বোধহয় প্রথম যে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্য মন্ত্রণালয় তাদের ভিতর কিন্তু একটা সমন্বয় করার চেষ্টা করা হয়েছিল, এবং আমরা ধরে নিয়েছিলাম যে এক্সপোজারের বিষয়টি হয়তো সেটেলড হবে। কিন্তু বাস্তবতা হচ্ছেই আজও পর্যন্ত সেটেল করা হয়নি। আমার ব্যক্তিগত বিশ্বাস, জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক যে কোনো ডিক্লারেশন দিতে পারে যেটা পরবর্তীতে পার্লামেন্টে এটা তুলে পাশ করানো এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু সেই কাজটি করে নাই। এখন আমরা ভার্বালি যেটা শুনেছি যে 28 তারিখে নাকি অর্থ মন্ত্রণালয় এবং এসিসি প্লাস বাণিজ্য মন্ত্রণালয় সবার সম্মিলিত উদ্যোগে একটা নাকি ফর্মাল স্টেটমেন্ট আসবে, যেটা 2018 অথবা 2020 পর্যন্ত সময় দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন ব্যবস্থাটা নিচ্ছেন ইতোমধ্যেই তো মার্কেটটাকে আপনি ভালনারেবল করে দিয়েছেন, জনগণের আস্থার জায়গাটা। তারা তো বলছেন যে বাজার ঠিক আছে, স্থিতিশীল, এবং সবশেষ অর্থমন্ত্রীর কথাই স্পষ্ট, উনি বলেছেন যে এই বাজার নিম্ন পর্যায়ে স্থিতিশীল। তো সরকার যদি এটা মনে করে এই বাজার স্থিতিশীল, আপনারা যেটা বলছেন তার সাথে তো তাদের কথার মিল নেই। আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যে এটা হলো আপনার একনেকের যে মিটিংটা হলো, সেখানে ডিক্লারেশন করা হচ্ছে আমাদের জিডিপির গ্রোথ রেট হচ্ছে 7.05, এবং গত বছর থেকে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়েছে সম্ভবত $1466 বলা হয়েছে। এখন প্রশ্নটি হচ্ছে যে চায়নার যেখানে গ্রোথ রেট হচ্ছে লেস দ্যান 7% বা অ্যারাউন্ড 7, বাংলাদেশের গ্রোথ রেট হচ্ছে মোর দ্যান 7%। আবার একই সাথে আপনি ব্যাংকে যান, দেখেন কল মানি রেট হচ্ছে অ্যারাউন্ড 4%। এখন প্রশ্ন হচ্ছে যে ডিপোজিট রেট একই সাথে সেভিংস রেট সমান, ব্যাংকগুলোতে হিউজ পরিমাণ টাকা ফেলানো আছে। এখন সব কিছু যদি ঠিক থাকে, এই টাকাগুলো কেন স্টক মার্কেটে আসছে না? জি, কেন আসছেন এই জায়গায় ফিরবো। যদি আমি ওর কাছে যেতে চাই যে এই আপনারা মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন থেকে অনেক কাজ করছেন, যেটি আমরা এর আগে এই এত উদ্যোগ দেখি নাই। সম্প্রতি আপনাদের তৎপরতা বেশ বেড়েছে, এবং তার হয়তো ফল এখনও আমরা পাইনি, বাজার পাইনি, যেটি হয়তো পাবে, যেটি স্যার বললেন যে 28 তারিখে একটি সম্ভাবনা দেখা দিয়েছে। তো এটি কি শেষ, মানে এটি একটা আস্থা হয়তো তৈরি করবে, আস্থা আরও বাড়বে বিনিয়োগকারীদের, যে হয়তো নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা বাজারকে স্থিতিশীল করতে চান, কিন্তু মূল যে সমস্যাটা আছে নেগেটিভ ইকুইটি, সেই সমস্যাটার তো সমাধান কি, এবং এটার ব্যাপারে আপনাদের একটু প্রস্তাবনা আছে বাজেটে? ধন্যবাদ হাসিফ ভাই, আমি একটু পিছন থেকে আসি আপনার কথার। যে মার্কেট আপনি যখন শুরু করলেন অনুষ্ঠানটা তখনই বলে নিলেন স্বাভাবিক গতিতে মার্কেট পড়ছে। তার মানে মার্কেট কি ক্যাপিটাল মার্কেট শুধুমাত্র পড়ার জন্যই? না, মোটেই না। ক্যাপিটাল মার্কেট মানে হলো স্বাভাবিক গতিতে বলা হয়েছে যে গত কিছুদিন ধরে যে আচরণ, তাতে স্বাভাবিক প্রতি সপ্তাহে বাজার শুরু হয় না, মানে হয়তো একটা পারসেপশন হয়ে গেছে মার্কেট পড়বেই, তা না। ক্যাপিটাল মার্কেটের বিউটি হলো মার্কেট পড়বে উঠবে, ক্যাপিটাল মার্কেটের এইটাই মূল বিউটি। হ্যাঁ, কিন্তু আমরা দেখছি শুধু পড়ছেই। সেই জন্যই আপনি হয়তো বলেছেন যে স্বাভাবিক গতিতে মার্কেট আবার পড়ে গিয়েছে, কিন্তু না, এই অবস্থা থাকবে না। আমরা সবাই আশাবাদী অবস্থা থাকবে না। এখন কোশ্চেন হলো যে মার্কেটে কনফিডেন্স নাই। তো কি কারণে কনফিডেন্স নাই সেগুলিকে আমরা আইডেন্টিফাই করেছি। কনফিডেন্স নাই আমরা সবাই জানি। হ্যাঁ, কনফিডেন্স নাই। দেখেন আমরা আলোচনার মধ্যে যেটা বললাম যে শুধুমাত্র এই কনফিডেন্স যদি আমরা
উদ্ধার করতে চাই, সেখানে শুধুমাত্র কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের একাই কাজ তা না। আমি মনে করি এখানে মার্কেট ইন্টারমিডিয়েটারি বলি, অন্যান্য রেগুলেটর যারা আছে, সেন্ট্রাল ব্যাংক, পৃথিবীর যে কোনো দেশে দেখবেন সেন্ট্রাল ব্যাংক একটা পজিটিভ ভূমিকা রাখবে যে কোনো ক্ষেত্রে মার্কেটে কারণ সেন্ট্রাল ব্যাংক মানি মার্কেটের মূল গার্জিয়ান। তো যে কোনো ক্যাপিটাল মার্কেট আমাদের দেশের মানি মার্কেটেরই একটা পার্ট। তো এখানে সেন্ট্রাল ব্যাংকে একটা মূল ভূমিকা রাখতেই হবে। কিন্তু আমরা দেখেন শুধুমাত্র যেখানে এক্সপোজার লিমিটটা নিয়ে যে অনেক দিন ধরে বলা হচ্ছে, আপনি বললেন মার্চেন্ট ব্যাংক, আমরা অনেক চেষ্টা করেছি, আমরা এবং স্টক এক্সচেঞ্জ থেকে 4 দফা প্রস্তাবনা দিয়েছি সেন্ট্রাল ব্যাংকে, অনেক দিন ধরেই দেওয়া আছে, কিন্তু কোনো পরিবর্তন নাই। তার মানে এই ব্যাপারগুলো বিনিয়োগকারীদের ভাবিয়ে তোলে যে আমাদের সেন্ট্রাল ব্যাংক কেন আমাদের পাশে নাই, সেন্ট্রাল ব্যাংক কেন এই যেখানে নাকি মনিটারি কোনো কিছু না, শুধুমাত্র এক্সপোজার লিমিটটাই করবে, এতে ব্যাংক লাভবান হবে। আপনার যদি যেটা আপনি বলছিলেন মার্জিন ঋণ, আমাদের 15,000 কোটি টাকা মার্জিন ঋণ বাজার আছে, তার ভিতরে নেগেটিভ ইকুইটি টোটাল হলো 5,000 কোটি টাকা। এখানে মার্চেন্ট ব্যাংকের অংশ আছে, আবার ব্রোকার হাউস ডিপি তাদের অংশ আছে। তো এখন এইখানে আমরা একটা প্রস্তাবনা দিয়েছিলাম যে বাংলাদেশ ব্যাংকের লেন্ডিং রেট কিন্তু বর্তমানে কমে 4% আসছে, আমরা 3% হারে 5,000 কোটি টাকা একটা ফান্ডের জন্য প্রস্তাবনা দিয়েছি। এতে কি হবে, ইম্প্যাক্টটা দেখেন, 5,000 কোটি টাকা 3%, ডিফারেন্স কিন্তু 1% লেন্ডিং রেটের সাথে বাংলাদেশ, আমরা এটা 5% দিব। এতে মার্কেটের যেই এক্সিস্টিং নেগেটিভ ইকুইটি সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে, কারণ যখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করবে মার্কেট ভালো হবে, এই নেগেটিভ ইকুইটির ইম্প্যাক্ট কিন্তু পজিটিভ ইম্প্যাক্টটা আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলিতে গিয়ে পড়বে। তার মানে সেখানে ব্যাংকগুলিও উপকৃত হবে, বিনিয়োগকারীর উপকৃত হবে। এটা কিন্তু এবং শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এর আগের বার যে অল্প কিছু 900 কোটি টাকা যেটা দেওয়া হয়েছিল, এত আইন কানুন এত কঠিন করা হয়েছিল যেতে এখনো সে টাকা বেনিফিট পাওয়া যায় না, নেওয়া হয় না। আপনি আরেকটা কথা বলছিলেন যে আইপিওর ব্যাপারে, হ্যাঁ আইপিও দেখেন ক্যাপিটাল মার্কেটে কিন্তু আইপিও দিতে হবে, কারণ ক্যাপিটাল আইপিও এখন আপনি যেটা বললেন ভালো আইপিও চাই, অফকোর্স আমরা সবাই চাই ভালো আইপিও আসুক। আমরা মার্চেন্ট ব্যাংক থেকে যারা ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করি আমরাও চাই ভালো আইপিও আসুক বাজারে। এখন গত 6 বছর একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিকে আমরা লিস্টেড করতে পারি নাই, কোনো সরকারি শেয়ার আসে নাই। কেন আসে নাই? অত আমরা কিন্তু 5 বছর 6 বছর ধরে শুনছি সরকারি ভালো ভালো কোম্পানিগুলো আসার কথা, কেন আসে না? এটা কিন্তু আসলে শুধুমাত্র সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব না, এটা সরকারের বলেন এবং অন্যান্য সরকারি সংস্থা বলেন, সবার কিন্তু বের করতে হবে কী কারণে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো লিস্টিং এগিয়ে আসছে না। এটাকে কিন্তু জোর করা যাবে না, আপনাকে আইন কানুনগুলি কিন্তু বিজনেস ফ্রেন্ডলি করতে হবে। আইপিও ডিমান্ড, আপনি একটা আইপিও ছাড়লে যেখানে 64 গুণ 40 গুণ 50 গুণ আইপিও পড়ে, আপনি লেটেস্ট যে বলতেছে। এখন কোশ্চেন হলো গুণগত মান। অবশ্যই এইখানে আপনি যেটা বললেন 40 গুণ পরে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসে নাই, আপনি যদি দেখেন যে যখন একটা সমিতি থেকে কোম্পানি গঠন করা হলো যেটাকে ডিমিউচুয়ালাইজ বলা হচ্ছে, ডিমিউচুয়ালাইজেশন হয়ে যাওয়ার পরে এখন ডিএসসি সিএসসি প্রফিটেবল অর্গানাইজেশন, এখন তাদের প্রফিটকে বাড়ানোর জন্য তাদেরই তো দায়িত্ব ভালো কোম্পানিগুলো নিয়ে আসা, এবং তারা কি করছে এইখানে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে আপনারা ইস্যু ম্যানেজার যারা আছেন, আপনারা যে কোম্পানিগুলো নিয়ে আসেন, স্যার যেটি বললেন যে এটি ভালো কি না সেটি নিয়ে প্রশ্ন আছে, এটি কত স্ট্রং কোম্পানি, কিন্তু 50 গুণ বেশি আবেদন পড়ছে কেন? কারণ এই কোম্পানিটি যত খারাপই হোক না কেন, তার ইপিএস 98 পয়সা পাওয়ার সেক্টরে থাকুক না কেন, সেটি কিন্তু 90 টাকা ট্রেড হচ্ছে। প্রথম 10 মিনিটে 20 লাখ শেয়ার ট্রেড হয়ে যাচ্ছে। এই 20 লাখ শেয়ার কারা কিনছে? আপনি পাওয়ার সেক্টরে দেখেন যত ভালো কোম্পানিগুলো আছে তার পি 10-এর মধ্যে 80-90 পি ওই কোম্পানিটির শেয়ার কি সাধারণ বিনিয়োগকারীরা কিনছে প্রথম 10 মিনিটে 20 লাখ শেয়ার? মনে হয় না। সোজা চোখে দেখলে, খালি চোখে দেখলেই মনে হয় এটি না। তাহলে এই যে একটা ম্যানিপুলেশন হচ্ছে, এটির কিন্তু কোনো সমাধান হচ্ছে না। স্যার এই জায়গাটা যদি আপনি বলেন, এই যে আইপিওর যে বিষয়টা। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু আগেও বলেছি যে মার্কেটের আজকে যে খারাপ অবস্থা, তার জন্য ওয়ান অফ দ্য বিগ কন্ট্রিবিউটার্স হচ্ছে আইপিও। এবং যে কথাটি আপনি বললেন যে একটা খারাপ কোম্পানি আসছে, যেদিন ট্রেড হচ্ছে আধা ঘন্টার ভিতর একটা হিউজ পরিমাণ ট্রানজ্যাকশান হচ্ছে, এবং এই ট্রানজ্যাকশানের কিন্তু যে সাধারণ জনগণ যে পার্টিসিপেট করছে বেশি অংশ তা কিন্তু না। একটা বিশেষ গ্রুপ আছে যাদের কাজ হচ্ছে এটা কেনা এবং জাস্টিফাই করা যে না কোম্পানিটি ভালো আছে। তার কারণ হচ্ছে কোম্পানি যখন টাকাটা নিয়েছে, কখনো কখনো নিয়েছে প্রিমিয়ামে, এবং পাবলিক যারা এটা পেয়েছে অ্যালটমেন্টের পর তাদেরও কিন্তু একটা এক্সপেকটেশন ছিল যে মার্কেট প্রাইস এত হবে, এবং তখন দেখা গেছে তাদের এক্সপেকটেশনের সাথে মিল রাখতে গিয়ে এই কাজটি ডেলিভারেটলি করছে একটা বিশেষ কোয়ার্টার। এটা কিন্তু ওপেন সিক্রেট, কিন্তু এই জিনিসগুলো আমরা কিন্তু কখনো অ্যাড্রেস করি নাই। উনি যে কথাটা বললেন ওনার সাথে একমত,
কিন্তু সম্পূর্ণরূপে আমি একমত না। এই জায়গায় একমত কিনা সেই প্রশ্নটি শুনবো। আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমি এম রকিবুল হাসান, যশোর নওপাড়া থেকে বলছি। জি বলুন। আপনাদের এই প্রোগ্রামটা আমি রেগুলার দেখি, ভালো লাগে যে আপনারা মার্কেটটা কিভাবে হলে মার্কেটটা ভালো হবে বা বিভিন্ন বিনিয়োগকারী আসবে। আমি অর্থনীতির ছাত্র না, আমি অত মানে কঠিন ভাবে বুঝি না। আমার প্রশ্নটা একটু দীর্ঘ আর কি, কাইন্ডলি না শুনবেন। জি, সংক্ষেপে করুন। জি। আমি মনে করি যে মধু যেখানে, মৌমাছি সেখানে, প্রফিট যেখানে, কাস্টমার আপনার বিনিয়োগকারী সেখানে। যে দেশে 2 লক্ষ শেয়ার কিনলে, মাঝখানে শুনেছিলাম এক বিনিয়োগকারী বলছিল যে সে 2 লাখ শেয়ার কিনেছে 8 টাকা দরে, যে শেয়ারটা ছিল আপনার 42 টাকার। সেই শেয়ারটা ফেস ভ্যালু 10 টাকার নিচে কিনেছে। এসএসসি যেখানে তাকে চিঠি দিয়েছে যে কেন তুমি 2 লক্ষ শেয়ার কিনলে। যে দেশের নিয়ন্ত্রক সংস্থা এই ধরনের আচরণ করে, সেই দেশে কিভাবে মার্কেট বাড়ে? জি ধন্যবাদ দর্শক, আপনাকে আমাদের অনুষ্ঠান প্রতিনিয়ত দেখার জন্য এবং আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। স্যার, এই প্রশ্নটা আপনার কাছেও জানতে চাইবো, আপনার কাছেও এই একই প্রশ্ন জানতে চাইবো যে এখানে এই অভিযোগগুলো কিন্তু আমরা গত কয়েক বছর ধরেই শুনে আসছি যে প্রথম 10 মিনিটে 20 লাখ শেয়ার ট্রেড হয়ে যাওয়া, এবং সেইটি অনেক বাজারে ওই রিলেটেড যত কোম্পানিগুলো আছে তার চেয়ে 3-4 গুণ বেশি পিতে ট্রেড হওয়া, তখন কিন্তু কোনো তদন্ত হয় না, কোনো কোশ্চেন করা হয় না। কিন্তু এই যখন ফেস ভ্যালুর নিচে দর্শক যেটি বললেন যে 2 লাখ শেয়ার কিনেছে, তার তদন্ত হয়, তার চিঠি দেওয়া হয়। আমি সম্প্রতি একটি মানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের একটি ঘটনা জানি, যেখানে 2 লাখ কোনো একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির শেয়ার 2 লাখ শেয়ার কিনেছেন এক ভদ্রলোক। সেখানে এই স্টক এক্সচেঞ্জ থেকে চিঠি দেওয়া হয়েছে, কেন তুমি 2 লাখ শেয়ার কিনলা। জি, আপনাকে সেই সূত্র ধরে বলছিলাম যে কিছু ঘটনা ঘটছে, এটা সাধারণ দৃষ্টি দিয়ে দেখার কোনো সুযোগ নাই, কিন্তু আপনি যদি সূক্ষ্মভাবে যদি দেখেন এটা ধরা পড়বে আপনার চোখে। কিন্তু এই জিনিসগুলোর কিন্তু ব্যবস্থাটা নেওয়া হয়নি, কারণ এই টোটাল জিনিসটার দায়িত্ব কার? বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের। তারা কোনো কাজ করছে না এ কথা বলবো না, কিন্তু তাদের অনেক কাজ করা দরকার ছিল। আমার মনে হয়েছে বা সাধারণ পারসেপশনটা হচ্ছে তারা অনেক কাজ করে নাই। তারা অনেকগুলো ভালো কাজ করেছে, কিন্তু যেগুলো মৌলিক যে জায়গাগুলো, কারণ আমি একজন বিজনেসের লোক হিসেবে আমরা দেখি আমার প্রোডাক্ট ভালো না মন্দ সেটা আমি কিন্তু সার্টিফাই করব না। সেটা সাধারণ জনগণ যদি বলে ইট ইজ গুড, তাহলে ইট ইজ গুড। আপনি বললেন কোম্পানিটি ভালো, আপনি আইপিওতে প্রিমিয়ামে দিয়েছেন, আজকে তার মার্কেট ভ্যালু যে টাকা নিয়েছেন তার চেয়ে অনেক কম কেন? তার কি কোনো ইনভেস্টিগেশন হয়েছে? প্রকৃত অর্থে যারা মার্কেটটা ম্যানিপুলেট করে তাদের বিচার খুব কম হয়েছে, কিন্তু ছোটোখাটো যে বিষয়গুলো সেগুলোর দিকে আমাদের দৃষ্টিটা দেওয়া হয়েছে। এখানে স্যার একটি প্রশ্ন কিন্তু আসে, সেই আমরা তদন্ত প্রতিবেদন 2010-এর পরে যে তদন্ত প্রতিবেদন হয়েছে সেখানেও আমরা দেখেছি যে যারা শেয়ার কেনা বেচা করেন, এটি পৃথিবীতে সব দেশই একই নিয়ম, যে উনি তার নিজস্ব অর্থ দিয়ে উনি শেয়ার কিনবেন কিংবা বিক্রি করবেন, এখানে কারোরই বাধা দেওয়ার কোনো সুযোগ নেই। সেই শেয়ার কেনা বেচা করেছেন, তাকেই ধরা হয়েছে, তুমি কেন শেয়ার কিনেছো, তোমার এই শেয়ার কেনার কারণ কি? এই যে জবাবদিহিতা যেটি করার কথা এইসব কোম্পানিগুলোর, যেটি করার কথা যে এই 10 মিনিটে 20 লাখ শেয়ার ট্রেড হয়ে গেল কেন, সেটি করা হয় না, করা হয় 2 লাখ শেয়ার তুমি কেন কিনলা। আপনি যত বিচার, যত মামলা আপনি দিয়ে এই স্টক এক্সচেঞ্জ থেকে বিএসসিতে সুপারিশ এবং বিএসসি যতগুলো মামলা করেছে আপনি দেখেন, তার 90% মামলায় কিন্তু বেশি শেয়ার উনি কিনেছেন। তো বেশি শেয়ার এখানে কোনো নিয়ম আছে যে উনি শেয়ার কিনতে পারবেন না? যে এই প্রশ্নটা আপনার কাছেও সংক্ষেপে এবং ভাইয়ের কাছে এই একই প্রশ্ন থাকবে, যদি সংক্ষেপে উত্তরটা দেন। যেহেতু কর্তৃপক্ষ এটা অনুমতি দিয়েছে আইপিওতে আসার জন্য, জি, তার মানে কর্তৃপক্ষের স্ট্যান্ডিং হচ্ছে এই কোম্পানির ফান্ডামেন্টালসগুলো যথেষ্ট ভালো এবং আরও অনেক বেশি ভালো বলেই কখনো কখনো প্রিমিয়ামে ইস্যু করতে দেওয়া হয়েছে। এখন ট্রেডিং যখন করা হচ্ছে, শুরুতেই করছে একটা নির্দিষ্ট গ্রুপ, এবং এই জায়গাগুলোতে কর্তৃপক্ষ নীরব। তার কারণ হচ্ছে তাদের জাস্টিফাই করতে হবে এই কোম্পানিটি ভালো এবং মার্কেটে তার পাবলিকের রেসপন্সটা খুব ভালো, এবং সেখানে হস্তক্ষেপ করা হচ্ছে না। বাজারে একদম সবাই এই ধারণাটি করছেন, কিংবা এটি এখন বহুল প্রচলিত একটি কথা যেটি আপনি বললেন। ধন্যবাদ হাসিব ভাই। দেখেন, এই যার শেয়ার সে কিনবে, যার টাকা আছে তার শেয়ার কিনবে, সে বিক্রি করবে, এই ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো সুযোগই নাই আইনে।
প্রথমত। দ্বিতীয়ত যেটা বলছিলেন যে যদি অল্প সময়ের মধ্যে অনেক বেশি সংখ্যক শেয়ার কেনা বেচা হয়ে যাচ্ছে, এই যে IPO র ক্ষেত্রে নতুন যেটা লিস্টেড হচ্ছে এবং গত কয়েক বছর ধরে আপনি সেই তাই ক্ষেত্রে যদি দেখেছেন। এরকম যদি কিছু হয়ে থাকে, সেই ক্ষেত্রে যে বাইরের পৃথিবীতে যেটা করে ট্রেড সাসপেনশন হয়ে যায়, সাথে সাথে একটা নির্দিষ্ট পরিমাণ শেয়ারের পরে এটা ট্রেড সাসপেনশন হয়ে যায়, আবার এটা ওপেন হয়ে যায়, আবার সাসপেনশন করার পরে অনেক দিন সাসপেনশন করে রাখা হবে, সেটাও আবার ঠিক না। তো কাজে এই যে আর যেটা আরেকটা বলছিলেন যে নেগেটিভ ইকুইটি কথা প্রথম যেটা বলছিলেন যে কেন বেশি বিক্রি ইন্টারভেনশন করা, যে বিনিয়োগকারী শেয়ার কিনবে বিক্রি করবে, এই যে ফোর্স সেল যে ব্যাপারটা ছিল, যদি ফোর্স সেলের বাধা দেওয়া না হইতো, তখন থেকে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা থেকে বাধা না দিলে আজকে কিন্তু 5,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি হয় না। হ্যাঁ, কারণ সেই ক্ষেত্রে আপনি 100 টাকা, আপনি 200 টাকা শেয়ার কমে 125 টাকায় আসছে, আর ব্যাংক আমরা লোন দিয়েছিলাম 100 টাকা, নিজে ছিল 100 টাকা। তা আমরা তখন যদি 125 টাকায় বিক্রি করতে পারতাম, আমরা নিজের 100 টাকা ফেরত পেতাম, বিনিয়োগকারীও কিছু টাকা ফেরত পেত। কিন্তু তখন ওই ফোর্স সেল করতে না দেওয়ার কারণেই কিন্তু এই নেগেটিভ ইকুইটিটা তৈরি হয়েছে। এখন এই নেগেটিভ ইকুইটি থেকে বের হইতে হইলে কিন্তু আপনাকে ওই যেটা বললাম যে 5,000 কোটি টাকার 3% হারে একটা ফান্ড মানে ব্যবসা বান্ধব উপযোগী টার্মস অ্যান্ড কন্ডিশনে দিতে হবে। যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যুরোক্রেসি করে দেওয়া হয়, এই নেগেটিভ ইকুইটিতে বের হওয়ার কোনো উপায় থাকবে না। না, এইখানে আরেকটি বিষয় আছে যে এই ধরনের অবস্থাগুলো যখন হয়, একই একই পুঁজিবাজারে যখন কেউ কোম্পানিগুলো একটি তুলনামূলক দুর্বল কোম্পানিগুলো ছেড়ে শত শত কোটি টাকা নিয়ে যাচ্ছে, আবার যখন ভালো শেয়ার কিনলে বিনিয়োগকারীদের প্রশ্ন করা হচ্ছে তুমি এই শেয়ার কেন কিনেছো, তোমার এই যখন বিও অ্যাকাউন্ট ওপেন করেছো তখন থেকে এখন পর্যন্ত তথ্য সব দাও, তাহলে এই যে এমনি আস্থা নেই, সেখানে আস্থাহীনতা কি আরো বেশি তৈরি হচ্ছে? একদম একদম ঠিক কথা হাসিব ভাই। এখানে যে প্রিমিয়াম নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক, অনেক কিছু আছে, প্রিমিয়াম প্রয়োজন আছে। বর্তমান বাজারের যদি এদিকে তাকান, যে আমি যেটি শুরুতেই বলেছিলাম প্রতিনিয়তই বাজার পড়ছে, চলতি মাসের 7 তারিখ থেকে কিন্তু এখন সূচকটা একদমই ডাউন, এবং আজকে সবশেষ যদি আমরা দেখি 4,320 বা এইরকম সূচক আছে, এবং গত 4,400-র উপর থেকেই কিন্তু এটা টানা পড়ছে। এখন বলতে পারেন বা অনেকেই বলে থাকেন যে এটা সূচক তো 100 কমেছে, এটি কমতেই পারে, কিন্তু প্রতিনিয়তই ওই 100 থেকে যখন আরও 10 কমে, আরও 10 থেকে যখন আরও 5 কমে, সেটা কিন্তু প্রভাবটা বেশি থাকে। জি না, আমি বলছিলাম ওই আইপিওর ব্যাপারটা, যেটা এখানে প্রিমিয়াম নিয়ে তর্ক বিতর্ক অনেক আছে। তো হ্যাঁ, এটা আমরা মার্চেন্ট ব্যাংক থেকে আমরা যে চাচ্ছিলাম, মার্চেন্ট ব্যাংক আমরা যারা ইস্যু ম্যানেজ করি, যে প্রিমিয়ামের ব্যাপারগুলি নিয়ে যেহেতু তর্ক বিতর্ক, আমরা প্রিমিয়াম ইস্যুগুলি কিছুটা ডেফার্ড নিজেরাও করেছি। আর যে মানে রেগুলেটরদের এখানে তো আসলে ডিএসসি, সিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা সবাই স্ক্রুটিনি করে, তাদেরকেও আমরা মানে অনেকভাবে বলেছি যে একবারের ইস্যুগুলি বেশি, এখন যেহেতু বাজারটা একটু চাপের মধ্যে আছে, এই জন্য একবার ইস্যুগুলি দেওয়া। আর নতুন যে আইপিও রুলস 2015 যেটা আসলো, সেখানে কিন্তু আপনাকে প্রিমিয়াম চাইতে হইলে, মানে প্রিমিয়াম পাইতে হলে আপনাকে কিন্তু বুক বিল্ডিং এর মাধ্যমে আসতে হবে। অর্থাৎ আপনাকে নিজের প্রাইস, আপনার যেই সকল ইনস্টিটিউশনরা 60% পাবে, তারা তাদের আগে কিনতে হবে, 60% তারা কিনবে। কেনার পরে যে প্রাইসটা কাট অফ প্রাইসে যেটা দাঁড়াবে, সেই কাট অফ প্রাইস থেকে কিন্তু আবার 10% আপনাকে ছাড় দিয়ে তারপরে সাধারণ বিনিয়োগকারীদেরকে দেওয়া হবে। তা আমার মনে হয় যে এই নতুন আইপিও রুলসটা যদি দ্রুত সঠিকভাবে কার্যকরী করা যায়, এখানে বিনিয়োগকারীরা একটা মানে লাইন পাবে। এখানে আপনার কাছে যদি এইটা জানতে চাই যে এই বুক বিল্ডিং পদ্ধতির কথা বললেন, আপনার সবশেষ যেটা একমির বুক বিল্ডিং পদ্ধতিতে যেটি আসলো, প্রাইস নির্ধারণ হলো, সেটি কি স্বচ্ছ হয়েছে? আপনি যে এই যে মানে নতুন শেয়ার আসার পরে যে বাজারে যে প্রথম যে পরিমাণে ভলিউম হয়, এটি নিয়ে যেমন প্রশ্ন আছে, বুক বিল্ডিং এর যে এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যে প্রাইসটা বিড করে, সেটি নিয়েও কিন্তু প্রশ্ন অলরেডি উঠেছে। কোনো কোম্পানি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু এই কোম্পানিটি সম্ভবত পুরাতন আইনে আসছে, এই কারণ এটা ইন্ট্রোডিউস হওয়ার আগে আসছে। তো আমরা নতুন আইনে আমরা একটু দেখি যে নতুন আইনে, কারণ এটা পুরাতন আইনটার মধ্যে ভুলভ্রান্তি ছিল, হ্যাঁ কিছু ছিল, তো এইগুলো কারেকশন করেই কিন্তু 2015 রুলস হয়েছে। তা আমরা আশা করছি, মানে মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, বিভিন্ন মার্চেন্ট ব্যাংক যারা আমরা ইস্যু ম্যানেজ করি, আমরা আশা করছি যে নতুন আইনে এই ভুলভ্রান্তি বা যে ওভার প্রাইস হওয়ার যে কোনো সুযোগ এখানে নাই। কারণ এখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আগে তার প্রাইস সে ঠিক করে নিজে কিনে নিতে হবে, ফার্ম কমিটমেন্ট দিয়ে সে তার অংশ কিনে নিবে, তারপরে 40% থাকবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য, তার উপরে আবার থাকবে 10% ওই প্রাইসিং এ কাট অফ প্রাইসের। আমরা আশা করছি যে এই প্রাইসের ফলে বিনিয়োগকারীরা উপকৃত হবে। তারপরে যদি কোনো নতুন সিস্টেম ইন্ট্রোডিউস করার সময় ভুলভ্রান্তি থাকে, কারেকশনের সুযোগ তো থেকেই যাবে। স্যার, আপনার কাছে আসবে একটি ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জাহাঙ্গীর বলছি গুলশান থেকে। জি আমার বলুন। প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সব দেশে সেন্ট্রাল ব্যাংক শেয়ার মার্কেটের দুঃসময়ে মার্কেটের স্যালারাইজ করার জন্য এগিয়ে এসে যথাযথ ভূমিকা পালন করে, কিন্তু আমাদের সেন্ট্রাল ব্যাংক, বিশেষ করে সাবেক গভর্নর, বরঞ্চ উল্টো নেগেটিভ অ্যাটিটিউড দেখিয়েছে। আমার প্রশ্ন, বর্তমান গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেখছি না বলে এখনই পজিটিভ রোল যদি না নেয়, তাহলে আমরা কি করে মার্কেটকে চাঙ্গা হবে বলে আশা করতে পারি? আপনাদেরকে জি ধন্যবাদ। দর্শকের প্রশ্নের উত্তরটি যদি দেন। জি, উনি যে প্রশ্নটি করেছেন এটা কিন্তু ওনার একার প্রশ্ন না, এটা কিন্তু অনেকেরই প্রশ্ন। কারণ আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর, পাবলিক একটা পারসেপশন আছে উনি শেয়ার মার্কেটের বিষয়ে কিন্তু ফ্রেন্ডলি ছিলেন না, এটা কিন্তু একটা পারসেপশন আছে। এবং ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের মাননীয় অর্থমন্ত্রীও কিন্তু কখনো কখনো কিছু কমেন্ট করেছিলেন, বেশ আগের কথা বলছি, সেটাও কিন্তু শেয়ার মার্কেটের জন্য ভালো দিক ছিল না। তবে সামগ্রিকভাবে আমি মনে করি যে একটা দেশের অর্থনীতির নার্ভ হচ্ছে, কিন্তু নার্ভের সেন্টারগুলো হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট যদি ভালো থাকে তাহলে দেশে বিনিয়োগ বাড়বে, দেশের জিডিপি বাড়বে এবং সামগ্রিকভাবে কিন্তু দেশ উপরে উঠবে। এখন এক্ষেত্রে যে কাজগুলো করা দরকার, আমরা যে কাজটা করি সবসময়, কোনো একটা সমস্যা হলো এই সমস্যা নিয়ে আমরা দৌড়াচ্ছি, কিন্তু সেটা না করে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু থাকা দরকার। এবং আমরা দেখেছি এর আগে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, এসিসি, তাদের ভিতর যে একটা সম্মিলিত যে একটা উদ্যোগ, এটার কিন্তু বড়ই ঘাটতি ছিল। এখন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর এসেছেন, আশা করব উনি স্টক মার্কেটের ব্যাপারে ফ্রেন্ডলি রোল প্লে করবেন এবং আশা করি এসিসি, অর্থ মন্ত্রণালয় এবং ওনারা সম্মিলিতভাবে মার্কেটটাকে আরও ভাইব্র্যান্ট এবং একই সাথে স্টেবল করার জন্য ব্যবস্থা নেবেন। এবং এই প্রক্রিয়ায় আমার সুনির্দিষ্ট সাজেশন হচ্ছে, অনতিবিলম্বে ফর্মালি একটা ডিক্লারেশন থাকা উচিত যে এক্সপোজারের বিষয়টি, যে বাই জুন 2016 এটাকে বাড়িয়ে দেওয়া হোক। কারণ এখন তারা যে অবস্থার মধ্যে আছে, এমনি মার্কেট এখন নিচে নামছে। এখন যদি এটা কার্যকরী করতে হয় তাহলে 4000 থেকে 5000 কোটি টাকার মতো, যদি এক্স্যাক্ট ফিগার বলা সম্ভব না, ফোর্স সেল করতে হবে। তাহলে যেটা হবে, মার্কেটে আরও সাপ্লাই বাড়বে, মার্কেট কিন্তু আরও খারাপের দিকে যাবে। এবং সেক্ষেত্রে আমি প্রথমে মনে করি এই মুহূর্তে আমাদের একটা ফর্মাল ডিক্লারেশন দেওয়া উচিত যে এটা করা হবে, এবং দ্যাট হ্যাজ টু বি ফর্মাল, যেটা পরবর্তীতে সংসদে এটা পাশ করানো হবে। এটা হলো একটা বিশেষ পদ্ধতি। কিন্তু এখানে বলা হচ্ছে যে সংসদে যেতে হবে না, কিন্তু ওই ব্যাংক কোম্পানির আইন যেটি সংশোধন করা হয়েছে 2013-তে, সেইটিতেই বলা আছে যে কেন্দ্রীয় ব্যাংক চাইলে অর্থমন্ত্রণালয়ের সাথে পরামর্শ করে কথাটি কিন্তু আমি আগেও বলেছি যে জনস্বার্থে কেন্দ্রীয় ব্যাংক এই কাজটি করতে পারে, কিন্তু কেন করে নাই এই প্রশ্নের উত্তর আমার কাছে নাই। কিন্তু যদি করা হতো তাহলে স্টক মার্কেট অনেক চাঙ্গা হতো, দেশের সাধারণ জনগণ উপকৃত হতো, সেটা করা হয়নি। 2 নাম্বার হচ্ছে যে আইপিওতে যে কোম্পানিগুলো, আইপিওতে কিছু কোম্পানি আসবে, এটাই স্বাভাবিক, কিন্তু কোন কোম্পানিগুলো আসছে সেটা কিন্তু দেখার বিষয়। ভালো ভালো কোম্পানি যারা আইপিওতে আসছে না, আজকে যদি একটা ভালো কোম্পানি আইপিওতে আসে, সাধারণ জনগণ কিন্তু সেই কোম্পানির ব্যাপারে মোর ইন্টারেস্টেড হবে। কিন্তু আমরা দেখেছি অনেকগুলো কোম্পানি এসেছে, নাম বলা সম্ভব না, দেখেছি যে আমরা অনেকে জানে যে কোম্পানি আসলে ভালো না, ফলে যখন এই কোম্পানি আইপিওতে আসছে তখন সাধারণ জনগণ হয়তো কিছু একটা অংশ হয়তো তারা ইন্টারেস্টেড হচ্ছে, কিন্তু যারা কোম্পানি সম্পর্কে জানে তারা কিন্তু শেয়ার মার্কেটের উপরেই কিন্তু আস্থাটা তাদের হারিয়ে যাচ্ছে। এবং অনেকের কাছ থেকে শুনেছি এই কোম্পানি আইপিওতে আসলো, এই কোম্পানি যদি আইপিওতে আসে তাহলে স্টক মার্কেটে কি হচ্ছে আমরা তো জানি। কিছু জিনিস আছে যেগুলো এখানে বলা সম্ভব না, উপলব্ধির বিষয়। আপনি যেটা বললেন, একটা প্রিমিয়ামে একটা কোম্পানি এসেছে যার একবারেও আসার কথা ছিল না, এখন কর্তৃপক্ষকে জাস্টিফাই করতে হবে যে কোম্পানির যথেষ্ট ভালো, সুতরাং তারা সেখানে সুযোগ দিচ্ছে, আপনারা নিজেরা কিনে ফেলেন, যাতে প্রথম দিনে করেন, একবার যদি মার্কেটে যদি উঠে যায় ইট ইজ ফাইন, আগামী 4-5 দিন পর্যন্ত ধরে রাখেন, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। সমস্যা যেটা হচ্ছে, আমরা রক্ষক, আমরাই ভক্ষক, এবং কর্তৃপক্ষ আমি মনে করি ক্ষুদ্র বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী তাদের স্বার্থ কখনো সঠিকভাবে দেখে নাই, বরং যারা রাঘব বোয়াল, যাদের রাহু গ্রাস থেকে শেয়ার মার্কেটে মুক্ত করা দরকার, বরং তাদেরকেই বিভিন্ন সময়ে আমরা দেখেছি প্যাট্রোনাইজ করা হয়েছে। সুতরাং আমি মনে করি এখন একটা বিশাল সুযোগ আছে, ব্যাংকগুলোতে হিউজ পরিমাণ আইডল মানি কিন্তু বসে আছে, একই সাথে ডিপোজিট রেট অনেক কম। আবার আর একটা জিনিস দেখবেন যে সেভিংসের যে সমস্ত ইনস্ট্রুমেন্ট, সেখানে কিন্তু 11 থেকে 12% সুদ, এটাও কমানো দরকার, যাতে এই টাকাগুলো এই মার্কেটে চলে আসে। শুধু দরকার জনগণ আস্থা ফেরানো, এবং এটার জন্য দরকার একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ,
এবং একই সাথে কতগুলো ব্যবস্থা গ্রহণ করা এবং স্বচ্ছতা থাকবে, তাহলে কিন্তু এই মার্কেট আস্থা ফিরে আসবে এবং আশা করি মার্কেট উপরে উঠবে। ভাই, বাজারে এখন যেটি হচ্ছে যে লেনদেন যে পরিমাণে 300 কোটি টাকা লেনদেন হচ্ছে, 250 ব্রোকার মার্চেন্ট ব্যাংকগুলো আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইপিও নিয়েই বাজার, মানে নতুন প্রত্যেক 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর একটি আইপিও আসছে, বাজারে লিস্টেড হচ্ছে, সেটি নিয়েই আলোচনা হচ্ছে, সেইটির সম্পৃক্ততা বাড়ছে, ওইটার প্রাইস আরেকটা আইপিও না আসা পর্যন্ত ওইটা প্রাইস ওঠানামা করছে, আবার যখন অন্য একটি কোম্পানি যখন তালিকাভুক্ত হচ্ছে তখন ওইটি আস্তে 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 কমে যাচ্ছে। মানে এখন বাজার আইপিও কেন্দ্রিক বাজার হয়ে গেছে, এটি নিয়ে আলোচনা, এটি নিয়ে সমালোচনা, আর যে ফান্ডামেন্টাল যে শেয়ারগুলো আছে সেগুলো প্রতিনিয়তই দাম কমছে। এই অবস্থায় বিনিয়োগকারীরা কী করবেন? ধন্যবাদ হাসিফ ভাই। যেহেতু আইপিও বললেন যে প্রতি সপ্তাহে বা 2-1 সপ্তাহ পর পর একটা করে, আমি একটু আইপিও তথ্যটা আপনাকে নাম্বার অফ স্ক্রিপ্টের ভিত্তিতে বলি। আপনি ভলিউমের ভিত্তিতে প্রথম বলেছেন 2007 সালে টোটাল আইপিও বাজারে আসছিলেন 14টা। 2007 সালে 2007 সালের পর 2014 সাল, মানে 7 বছর পর আইপিও আসছে 18টা। তো 2007 সালের যদি নাম্বার দিয়ে বলেন আপনি, 7 সালে আসছিল 14টা, আর 7 বছর পরে 14 সালে এসে আসলো গত 5 বছরে কয়টি এসেছে? 59টি। আমি আসতেছি, আমি বলছি, আপনার উত্তর দিচ্ছি। 2007 সালে 14টা, 18 সালে আসছে 14 সালে আসছে 18টা। আপনার 2015 সালে কয়টা আসছে আপনি জানেন? মাত্র 10টা। তার মানে কি দিন দিন আইপি সংখ্যা কমে আসছে, যত যাচ্ছে কমে আসছে। তার মানে 2000 যদি এই 16 সালে হয়, তাহলে 16 সালে কি তাহলে 5টা-6টা আইপি আশা করব? আমাদের যদি স্ক্রিপ্ট নাম্বার আপনি বেশি না থাকেন, বিনিয়োগকারীদের হাতে যদি আপনার অপশন তুলে না দেন, আপনি বিনিয়োগকারী কোথায় করবে? এখন তো ডিমান্ডই নেই, আপনি অপশন যে দিবেন আপনার তো ডিমান্ডই নেই। না, আপনার আইপিও তো আপনার একটা মার্কেট, আলাদা মার্কেট, সেকেন্ডারি একটা আলাদা মার্কেট। আপনি আইপিওতে ক্ষেত্রে পাবলিকের ঝোঁক কিন্তু কমে নাই। আপনি খেয়াল করেন, আইপিওর ক্ষেত্রে পাবলিক যদি আপনার অ্যাড পারে হয়, দেখা গেছে ইভেন আমাদের কোনো আইপিও দেখা গেছে 64 গুণ আমাদের সাবস্ক্রিপশন। মানে সেটি হচ্ছে স্যার যেটি বললেন ওই কারণেই সেকেন্ডারি মার্কেটে কোনো বিজনেস নাই। আপনি দেখেন যারা প্রাইমারি মার্কেটে অ্যাপ্লাই করছে তারা কিন্তু ওই বিক্রি করে টাকাটা তুলে নিয়ে যাচ্ছে। ক্যাপিটাল মার্কেটের একটা মূল জিনিস হলো আপনার প্রাইমারি মার্কেট। আপনার প্রাইমারি মার্কেটের টাকাটাই কিন্তু শিল্পে যাবে, ব্যবসা বাণিজ্য হবে, ইন্ডাস্ট্রি হবে, সেকেন্ডারি মার্কেট, যেখানে সেকেন্ডারি মার্কেটের এই অবস্থা, যেখানে সেকেন্ডারি মার্কেটের এই অবস্থা, সেখানে 60 গুণ কিভাবে আবেদন পড়ে? এটি কি স্বাভাবিক? আপনার যে বললাম যে 2007 সালে যদি আপনার নাম্বার অফ আইপিও হয়ে থাকে 14টা, সেখানে 2014 সালে হওয়া উচিত ছিল কমপক্ষে 28টা আইপিও নাম্বারের ভিত্তিতে। যদি আপনি বলেন সেখানে আইপিও নাম্বার কিন্তু আপনি কমে গেছে, আপনি স্ক্রিপ্টের ভিত্তিতে দেখেন। আর 2015 সালে এসে আসছে 10টা। আপনি কি এই কথাটার উত্তর দিবেন যে যেখানে সেকেন্ডারি মার্কেটে এই অবস্থা, আপনি যদি সবশেষ ডোরেন পাওয়ারের কথা বলেন, যেখানে সব পাওয়ারগুলোর P10, 8, 9 তেলগুলোর অবস্থা দেখেন, বা বড় বড় পেইডাপের যে পাওয়ার কোম্পানিগুলোর অবস্থা দেখেন, সেখানে 80 পিতে ট্রেড হয় এবং সেটির যে প্রিমিয়াম সহ সেটির এত বেশি গুণ আবেদন কি করে পড়ে? এখানে কি যারা বিনিয়োগকারী আছেন তারা কি বুঝতে পারছেন না? স্পেসিফিক স্টক নিয়ে কথা বলতে চাই না, কারণ ধরেন এটার সাথে একটা কোম্পানির নাম, এর সাথে অনেক কিছু জড়িত, স্বাভাবিকভাবে চলে আসে, কারণ সবশেষে এটা তালিকাভুক্ত হয়েছে। ওভারঅলটা বলি যে এখানে যেমন ধরেন গত 6 বছরে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি বাজারে আসে নাই, অথচ এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলি আমাদের দেশে শয়ে বছর ধরে ব্যবসা করতেছে। আপনি দেখেন এই যে অনেক স্নো পাউডার কোম্পানি, বা এরা ইন্ডিয়াতে তারা আপনার লিস্টেড হয়েছে, পৃথিবীর কোথাও তারা লিস্টিং করা ছাড়া ব্যবসা করার কোনো স্কোপ নাই তাদের। কিন্তু আমাদের দেশে ইউনিলিভার এবং আপনি যদি হংকং, এইচএসবিসি পৃথিবীর সব দেশেই বিজনেস করে লিস্টেড করে, অথচ আমাদের দেশে আমি আরো অনেক ব্যাংক আছে, শুধু এইটা না, আরো অনেক ব্যাংক আছে যারা। এই জায়গায় আসবো, একটি ফোন নিচ্ছি, স্যারের অনেক প্রশ্ন আছে। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি তাহের বলছি। জি বলুন। প্রশ্ন হচ্ছে 2010 সালের দশের পরে বিদেশি একটা পত্রিকায় মন্তব্য করেছিল বাংলাদেশের শেয়ার বাজার সবসময় জঘন্যতম এবং নিকৃষ্টতম। 6 বছর পরে এসেও তাই কি প্রমাণ হচ্ছে? জি ধন্যবাদ। জি স্যার, আপনার মাহবুব ভাইয়ের কথায় কিছু প্রশ্ন আছে। জি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তাত্ত্বিকভাবে স্টক মার্কেটের মাধ্যমে আইপিওগুলো আসবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে প্রশ্নটি আমি আগেও বলার চেষ্টা করেছি, যে ভালো কোম্পানি যারা আসা দরকার, এবং আপনি জানেন একটা কোম্পানি যদি লিস্টেড হয় তার কিছু ট্যাক্স বেনিফিট পায় যখন সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, কিন্তু লিস্টেড না হলে তার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজ থাকে, তার বেশি ট্যাক্স পে করতে হয়।
ডেসপাইট দ্য ফ্যাক্ট দিস কোম্পানিজ আর নট কামিং। তার কারণটা হচ্ছে এখানে কিছু বিষয় আছে যেটা তাদের মোটিভেশনটা এমন যে আমরা না গেলেই ভালো, এবং আমরা যাদেরকে রেগুলেটরি বডি যারা আছে বা কনসার্ন অথরিটি যারা আছে তাদেরকে এনকারেজ করা যে তোমরা এখানে আসবে, প্রয়োজনে তাদের উপর এক ধরনের ইনডাইরেক্ট হলেও একটা চাপ সৃষ্টি করা দরকার যে তোমরা আইপিওতে আসো, কিন্তু আমরা সেখানে নীরব দর্শকের ভূমিকায় বসে আছি। স্যার একটু যদি যোগ করতে চাই, আপনি যেটি বললেন যে তারা ট্যাক্স বেনিফিট যেটা পায়, আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানি সবশেষ গ্রামীণ ফোনের কথা বলেন, গ্রামীণ ফোন যে ট্যাক্স বেনিফিট যতটা পেত, আমি যদি ভুল না করে থাকি গত বছর বা তার আগের বছর সেটি কমিয়ে দেওয়া হয়েছে। তো তাহলে যেখানে একটি লিস্টেড কোম্পানির যে সুবিধার যতটুকু পাওয়ার কথা সেটুকু সুবিধা যদি আপনি কমিয়ে দেন, তাহলে অন্য কোম্পানি যে রবি বা যারা আসতে চেয়েছিল তারা কিন্তু এরপরে পিছিয়ে আমি কিন্তু আপনাকে সে কথাটাই বলছি, এবং এখানেই হচ্ছে আমাদের মোটিভেশন। আজকে আমি একটা কথা আপনাকে বলেছি, রক্ষক এবং ভক্ষক দুইজনের রোল কিন্তু থাকবে দুই রকম, কিন্তু কিছু অ্যাডভান্টেজ আমরা দিয়েছি যে যার কারণে তারাও কিন্তু সেফ ফিল করছে আইপিওতে না আসার জন্য। মজুমদার সাহেব যে কথাটি বললেন এটা তাত্ত্বিকভাবে সঠিক, কিন্তু বাস্তবতা হচ্ছে যে কোম্পানিগুলো আইপিওতে আসছে তার বেশিরভাগই তো আইপিওতে আসার কথা ছিল না। যে কোম্পানিগুলো আইপিওতে আসছে না তাদের কিন্তু আসার কথা ছিল, কিন্তু আমরা সেই কাজটা করতে পারছি না। উনি আরেকটা কথা যে বললেন যে আইপিওতে আসছে এটাই তো স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা লটারি করে লটারির মাধ্যমে যারা অ্যালটমেন্টটা পেল তারা কি শেয়ারটা কি ধরে রাখছে? নো। আপনি দেখবেন অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু তারা পুরো শেয়ারটা আপলোড করছে। তার মানে বিনিয়োগের জন্য কিন্তু তারা এখানে আসছে না, তারা শর্ট টার্ম কিছু বেনিফিট নেওয়ার জন্য আসছে। যখন তারা 25 টাকা দিয়ে যখন অ্যাপ্লাই করছে উইথ প্রিমিয়াম, মার্কেটে যদি দেখে যেটা 35 টাকা আসে, 10 টাকা বেনিফিট আমি পাচ্ছি, ইট ইজ ফাইন। কোম্পানি দেখছে যে এই টাকাগুলো তো আমার পকেটে চলে আসছে, সুতরাং এখন সমস্যা নাই, আমার 10 টাকা আমি এখান থেকে করা 15 টাকা প্রিমিয়াম। কিন্তু এই জায়গাটা দেখার কথা কাদের? উনি যে একটা কথা বললেন যে সবার উল্লেখযোগ্য বা একটা বড় মাপের ভূমিকা পালন করা দরকার, দ্যাট ইজ ট্রু, কিন্তু এসিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে টোটাল জিনিসটা মনিটর করা, কোঅর্ডিনেট করা এবং নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। কিন্তু এই জায়গাগুলো কি আমরা দেখেছি সাম্প্রতিককালে বা অদূর অতীতে বা সুদূর অতীত থেকে আমরা দেখেছি? নো। সবসময় আমরা দেখেছি যাদেরকে ডিসফেভার করা দরকার তারা হচ্ছে ফেভার্ড, এবং যাদেরকে ডিসফেভার করা দরকার তারা ফেভার্ড, এবং তার উল্টাটি হচ্ছে সাধারণ বিনিয়োগকারী আপনি দেখেন তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। সুতরাং এখন আমি যে কথাটা সর্বশেষ বলতে চাই যে আমাদের কিন্তু বর্তমান সামগ্রিক যে অবস্থা তাতে কিন্তু স্টক মার্কেট উপরে ওঠার কথা, শুধু সঠিক নির্দেশনা এবং সরকারের একটা ফ্রেন্ডলি অ্যাটিটিউড এখানে থাকা দরকার। এবং রিসেন্টলি যে এক্সপোজারের বিষয়টি আসছে যত দ্রুত সম্ভব এটা সমাধান করে দেওয়া এবং জনগণের আস্থা ফেরানোর জন্য ভালো ভালো কোম্পানিগুলো যাতে এখানে আসে সেই ব্যবস্থা গ্রহণ করা, এবং যে সমস্ত লোকগুলো যারা সত্যিকার অর্থে ম্যানিপুলেট করেছে, আপনি দেখবেন গত 10-20 বছরের ভিতর মাত্র আমি যতটুকু জানি 2টা বা 3টা কেসের সিদ্ধান্ত হয়েছে, কিন্তু বহু লোক যারা শেয়ার মার্কেট ম্যানিপুলেট করেছে যাদের কারণে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে একটা প্রশ্ন আছে যে আপনি যে কথাটি বললেন যে বহু যারা মার্কেট ম্যানিপুলেশনে জড়িত ছিল, ব্যাংকগুলো যে টাকা নিয়ে গেছে, কোম্পানিগুলো যে মিথ্যা তথ্য নিয়ে টাকা নিয়ে গেছে, যারা বেশি শেয়ার কিনেছে তারা কি ভুলটা করেছে বা তাদের এখানে ম্যানিপুলেশনের মাধ্যমে তারা কত টাকা তুলে নিয়ে গেছে? দেখেন একটি অ্যাকাউন্টে হয়তো সে 10 লাখ শেয়ার কিনে 10 লাখ টাকা প্রফিট করেছে, তার কিন্তু আরও 5টি অ্যাকাউন্টে সে আরও 50 লাখ লোকসান করেছে। এখন ধরা হয় যেটি মুনাফা করেছে, বাকিগুলো কিন্তু দেখা হয় না, আমাদের আইনটাই এরকম। তো সেক্ষেত্রে আপনি যে কোম্পানিগুলো যে মিথ্যে তথ্য দিয়ে টাকাগুলো নিয়ে গেছে, আপনি যদি এই যে ফার কেমিক্যাল থেকে শুরু করে ওই গ্রুপের যে কোম্পানিগুলো আরএন স্পিনিং, ফ্যামিলি টেক্স, এইগুলোর তথ্য দেখেন, আপনি যদি এই যে একটি কোম্পানি আসলো খুলনা প্রিন্টিং, তার হেড অফিস নাই, আপনি এর আরও অনেক কোম্পানিগুলোর এই মুহূর্তে আমার মনে পড়ছে না যে অনেক কোম্পানিগুলো ভুল তথ্য দেওয়া হয়েছে। তারপর আসার আগে গত 5 বছর খুব ভালো পারফরমেন্স, ইপিএস গ্রোথ হিউজ, তালিকাভুক্ত হওয়ার পর থেকেই তার নেগেটিভ গ্রোথ। এগুলো কি দেখার কেউ নেই এবং এই বিষয়গুলো কি শাস্তি দেওয়ার কেউ নেই? এবং আমরা একটা জিনিস সবসময় দেখে থাকি যে আপনারা যারা কথা বলেন সবাই একটি বিষয় বলেন যে এখানে যারা রাঘব বোয়াল ছিলেন তারা নিয়ে গেছে। এই রাঘব বোয়াল কি এই কোম্পানিগুলো না?
এই যাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, যারা তালিকাভুক্তির মাধ্যমে টাকা হাজার হাজার কোটি টাকা তুলে নিয়ে গেছে এবং তাদেরকে কিন্তু কেউ কিছু বলছে না। স্যার একদম শেষ পর্যায়ে সংক্ষেপে যদি বলেন আমি জি, ধন্যবাদ হাসিব ভাই। আমি একটু বলি, আপনি এখানে একটা কথা ব্যাপারে আমার প্রতিবাদ আছে। কোম্পানিগুলি টাকা তুলে নিয়ে কিন্তু বাসায় যায়নি, কোম্পানিগুলি টাকা কিন্তু তার ইনভেস্টমেন্ট করেছে, বিনিয়োগ মিথ্যে করেছে। আমি একটু তথ্য আসি, আমি নিয়ে একটু যেটা এক মিনিট যাওয়া আসি। সেটা কতটি আমি এক যৌক্তিক? মিনিট আসি, একদম শেষ পর্যায়ে। এক মিনিট আসি। আরেকটা হলো ওই 2012 সালে অর্থ মন্ত্রণালয়ের একটা সার্কুলার ছিল যে যে কোনো শেয়ার বাজার সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে আলাপ আলোচনা করে নিবে। কিন্তু আপনি দেখেন সেন্ট্রাল ব্যাংক কি তা করেছে? আপনি দেখেন বীমা উন্নয়ন কর্তৃপক্ষ কিছুদিন আগে একটা কোম্পানি ডিলিস্টিং করে দিয়েছে, অথচ কি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সাথে তাদের কোনো যোগাযোগ করা হয়নি। এই ক্ষতিগ্রস্ত হবে কারা? বিনিয়োগকারীরা। তিতাস, আরেকটি ইন্স্যুরেন্স কোম্পানি ছিল যেখানে ইন্স্যুরেন্স অথরিটি করেছে, একটা ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র তাকে একটা চিঠি দেওয়া হয়নি দেখে কোম্পানির আইপিও বন্ধ করে দিয়েছে। আমার বক্তব্য হলো এই ব্যাপারে 2012 সালে অর্থ মন্ত্রণালয়ে যেই ডাইরেক্টিভ ছিল সেই ডাইরেক্টিভস অনুযায়ী কিন্তু সকল রেগুলেটরকে কাজ করতে হবে। জি, একদম 30 সেকেন্ডে যদি বলেন। জি, সত্যিকার অর্থে একটা সম্মিলিতভাবে কাজটা করতে হবে এবং কর্তৃপক্ষকে সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে তাদের পলিসি নির্ধারণ করতে হবে এবং তার বাস্তবায়ন করতে হবে এবং কোনোভাবেই যারা রাঘববোয়াল তাদেরকে যেন প্যাট্রোনাইজ না করা হয় পার্সোনাল স্বার্থসিদ্ধির জন্য। এটা খুবই দরকার এবং ওই সমস্ত ভালো ভালো কোম্পানিগুলোকে স্টক মার্কেটে আনার ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি। আগামীকালকে দেখা হবে নতুন অতিথিদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।